এই আজকের যে আলোচনার বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট এর সম্মানিত মহাপরিচালক আমাদের প্রিয় আজিজ ভাই একটি দীর্ঘ আলোচনা করেছেন। আসলে এই প্রোগ্রামটি এমন হওয়া উচিত ছিল আমার দৃষ্টিতে, একজন প্রবন্ধ উপস্থাপক, একজন আলোচক এবং তারপরে ওপিনিয়ন, কিন্তু উনি একটু ইনক্লুসিভনেসটা বাড়াতে চেয়েছে, অনেকে এখানে আলোচনা করবেন এই জন্য এসেছেন। আজিজ ভাই কিন্তু আমার জীবনের প্রথম দেখা যে একজন প্রবন্ধ উপস্থাপক 1 ঘন্টা তার বক্তৃতা দিয়েছেন আর কি। তো ধন্যবাদ আজিজ ভাইকে, এত বিষয় এই ভিতরে এত আনার জন্য অনেকগুলো বিষয় তিনি এনেছেন এবং চমৎকার আলোচনা করেছেন। মূলত আজিজ ভাইয়ের পিএইচডি হলো শিক্ষার উপরে এবং শিক্ষা সংক্রান্ত ওনার আগেরও আলোচনা আমি দেখেছি। একটি বিশ্ববিদ্যালয়ের মডেল কি হওয়া উচিত, একটি প্রেজেন্টেশনে আমি দেখেছি চমৎকার প্রেজেন্টেশন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। উনি সবসময় প্রস্তাব করেন একটি ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম যাতে এস্টাবলিশড হয়, এই জন্য একটি চমৎকার প্রস্তাবনা উনি সবসময় পেশ করেন। এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখতে চান, যেটা ওনার চিন্তাধারা এখানে প্রতিফলিত হয়েছে এই গবেষণায়, এই পেপারের মধ্যে। এই জন্য ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো। উনি যে টাইটেল দিয়েছেন শিক্ষা সংস্কার, কেমন গ্র্যাজুয়েট চাই, আমি এর ভিতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট পড়ে আমাকে আমি একটি জিনিস বুঝেছি, সেটা হলো শিক্ষা সংস্কার প্রসঙ্গ। উনি একটি শিক্ষা ব্যবস্থার কথাও বলেছেন এর মধ্যে। কেমন গ্র্যাজুয়েট চাই, আমরা স্বাভাবিকভাবে যখন কোনো রিসার্চ করি তখন আমরা যে সাবসিডিয়ারি পার্ট, টাইটেলের যে পার্টটা থাকে, আমরা মনে করি যে রিসার্চের মেইন ফোকাসটা তার উপরে। কিন্তু আজিজ ভাই এখানে শিক্ষা সংস্কার উনি বেশি ফোকাস দিয়েছেন শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। এটি দরকার প্রাসঙ্গিকভাবে, কারণ গ্র্যাজুয়েট কেমন চাই, এটা ধরে শিক্ষা ব্যবস্থাটা যদি চমৎকার না হয়, শিক্ষা ব্যবস্থা যদি এক্সপেকটেশন ফুলফিল না করে, তাহলে প্রস্তাবিত যে গ্র্যাজুয়েট আমরা কামনা করছি সেই গ্র্যাজুয়েট তৈরি হবে না। এই জন্য উনি ভূমিকায় কিন্তু আসলে আমার দৃষ্টিতে আমি হলে এই ধরনের পেপার লিখলে শিক্ষা সংস্কার কেমন শিক্ষা ব্যবস্থা চাই এরপরে আমি ফোকাস করতাম, এটি আমার দৃষ্টিতে। এবং কেন চাই, এই যে রিসার্চ কোশ্চেনটা, আমরা কেমন গ্র্যাজুয়েট চাই, কেন চাই, তাহলে প্রবলেম স্টেটমেন্টটা কি, সমস্যাটা কি এই গবেষণায়, এর প্রেক্ষাপটটা কি, মোটিভেশনাল ফ্যাক্টরটা কি, এই মোটিভেশনাল ফ্যাক্টরটা, ড্রাইভিং ফ্যাক্টরটা কিন্তু এই ভূমিকা আসা দরকার ছিল, যে কেমন গ্র্যাজুয়েট চাই। আর বর্তমান যে এক্সিস্টিং যে গ্র্যাজুয়েট আছে, এই গ্র্যাজুয়েট আমাদের প্রত্যাশা পূরণে সহায়ক নয়, অতএব আমরা এই গ্র্যাজুয়েট চাই। তাহলে এটা জাস্টিফিকেশন তৈরি হতো। এটা আজিজ ভাইয়ের জন্য বলছি, বা আপনারা যারা পেপার প্রেজেন্ট করবেন, আমার মনে হয় ভূমিকাতে এই বিষয়গুলো রাখলে একটি ভূমিকা পড়েই রিডার্স ক্যান বি ওয়েল অ্যাওয়ার অফ দ্য প্রপোজ ম্যাটার। এই এবং আজিজ ভাইয়ের যে প্রস্তাব, শিক্ষা কেন, আপনারা সবাই জানেন যে শিক্ষা অর্জন করলে একজন মানুষ, আমাদের রাইট টু এডুকেশন, এই শিক্ষা গ্রহণ আমার অধিকার, আর রাষ্ট্রের দায়িত্ব আমার এক্সেসটাকে, এডুকেশনের এক্সেসটাকে রাষ্ট্র ইনশিওর করা উচিত। কিন্তু আমরা যে রাষ্ট্রের যে অব্লিগেশন, ইন্টারন্যাশনালি যদি আমরা হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে রাষ্ট্রের অব্লিগেশন কিন্তু সীমাবদ্ধ এলিমেন্টারি এডুকেশন পর্যন্ত। রাষ্ট্র দায়িত্ব নেবে প্রাইমারি এডুকেশন। আপনারা অনেক সলিমুল্লাহ খানের আলোচনা শোনেন, সলিমুল্লাহ খান বলেন যে প্রাইমারি এডুকেশন কি ক্লাস 5 পর্যন্ত, না প্রাইমারি এডুকেশন ক্লাস 8 পর্যন্ত, বা ফাউন্ডেশনাল নলেজ, ফাউন্ডেশনাল এডুকেশন পর্যন্ত। এর জন্য বিতর্ক আছে। তবে কেন আমরা এই শিক্ষা চাই? শিক্ষা একজন ব্যক্তিকে এডুকেটেড করে, তাকে পথ দেখায়, তার মনোজগৎকে আলোকিত করে,
তাকে সক্ষম করে সমাজে বেঁচে থাকার জন্যে, তাকে সক্ষম করে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্যে, তাকে সক্ষম করে রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ একজন মানুষের জীবনে তিনটি অবস্থা। একটা হলো তার ইন্ডিভিজুয়াল, যার কাছে চাঁদা তুলেছে কখনোই তাকে বলে না আপনি যেভাবে টাকা ইনকাম করছেন এই টাকা, যারা জানেন করাপ্ট পারসন তারা কিন্তু দান খয়রাত বেশি করে এবং এই দানগুলো এরা বৈধ করে। আপনারা শুধু এই কালো টাকাকে সাদা করার মনে করেন যে ট্যাক্স ফ্রি করে ট্যাক্সের ই করলে কালো টাকা সাদা হয়। কালো টাকা তো হজ করে উমরা করে এইভাবে সাদা করে না, এইভাবে সাদা করে। তাহলে আমরা দেখি কি, আমি কনক্লুশন ড্র করে এইভাবে যে শিক্ষার মূল উদ্দেশ্য কি। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যদি শিক্ষার মধ্যে পারসিউড না হয়, রিফ্লেক্টেড না হয় এবং মনোজগতে যদি সেটাকে ধারণ না করে, তাহলে ওই গ্রাজুয়েট শুধু সার্টিফিকেট ধারণ করবে, ওই গ্রাজুয়েট সমাজের জন্য কন্ট্রিবিউটর হবে না। আমরা চাই একজন গ্রাজুয়েট সে এডুকেট লেভেলের একাডেমিক নলেজ থাকবে, সে অ্যাক্টিভিস্ট হবে, রেসপন্সিবল সিটিজেন হবে টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ টুয়ার্ড দ্য নেশন। আর এটিকে ধরে রাখার জন্য তার মধ্যে তাকওয়ার প্রয়োজন। মাদ্রাসায় পড়া যথেষ্ট না, ইসলামী শিক্ষাকে ইন্টিগ্রেট করলেও কোনো কাজ হবে না। ইসলামী শিক্ষাকে ইন্টিগ্রেট করলেও কাজ হবে না যদি তার চেতনার মধ্যে খোদাভীরুতা না থাকে। আপনারা জানেন শর্ষিনা মাদ্রাসা একজন মুহাদ্দিস ছিলেন, ওনাকে চায়না হুজুর সবাই বলতো, মৌলানা যে নিয়াজ মাখদুম, ওনাকে তুর্কিস্তানে পড়েছেন। তো উনি বলতেন কি যে আমরা যারা এই লম্বা জামা গায়ে দিই, তারা তারপরে মাথায় টুপি দিই, দেখেন না পীর সাহেবরা, শর্ষিনা মাদ্রাসায় পীর সাহেব শুয়ে আছে, টাকার পর টাকা, 1 টাকা হয়ে যাচ্ছে, আপনার ওই সামনের বক্সটা ভরে যাচ্ছে, আবার টাকা বক্স খালি করে আনতেছে। পীর সাহেব জীবনেও বলছে না যে আমাকে টাকা দাও কেন, আমাকে টাকা দাও কেন, আমাকে টাকা দিলে তো তোমার কোনো সওয়াব হবে না। আপনার টাকা দেওয়ার কথা কাকে? আপনার প্রতিবেশীকে সে যদি দরিদ্র হয়। টাকা দেওয়ার কথা কাকে? মিসকিনকে যদি টাকা দেওয়া হয়। আপনার টাকা দেওয়ার কথা কাকে? দরিদ্র এবং ক্ষুধা মানুষকে যদি টাকা দেওয়া হয়। আমরা যে গোলাম মোস্তফার যে কবিতাটা পড়ি, এটা তো হাদিসের বাণী, এটা হাদিসে আছে। তাহলে আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনার চেতনায় ইসলাম নেই, তাহলে আপনার মাদ্রাসায় গ্রাজুয়েট হয়ে কোনো লাভ নেই। আপনি যে এডুকেশনে আছেন সেই এডুকেশনের সাথে আপনার এই চেতনা যুক্ত করতে হবে। এই চেতনা যুক্ত করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা সিস্টেম তৈরি হয়েছে। যদিও তাদের এডুকেশনে তারা আসলে জৈবিক চাহিদা পূরণ করার জন্যই শিক্ষা মানেই শুধু প্রফেশনালি ফিটনেস, আমরা বলি না, শিক্ষা মানে প্রফেশনাল ফিটনেস, হিউম্যান অ্যাট্রিবিউটসগুলো তাকে ধারণ করতে হবে, রেসপন্সিবিলিটি তাকে ধারণ করতে হবে সমাজ এবং মানুষের জন্য কাজ করার জন্য। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আপনারা তো জানেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। হাদিসে রাসূল এই চেতনা ধারণ করে একজন গ্রাজুয়েট তৈরি করতে হবে। তার জন্য দরকার যে শিক্ষা ব্যবস্থা, আজিজ ভাই যেটা প্রস্তাব করেছেন ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের শিক্ষার বিভিন্ন ডিভিশন আছে, সকল ডিভিশনের ক্ষেত্রে কারিকুলামের ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে সেখানে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এবং একটি আমাদের সোসাইটি হলো প্লুরালিস্টিক সোসাইটি, হিন্দু, বৌদ্ধ, আদার সবাই এখানে বসবাস করে। তাহলে শুধুমাত্র ইসলামকে করলে তো একটা ডিসক্রিমিনেটরি অবস্থা হয়ে যাবে। অতএব ভার্চুয়াস যত আছে সমস্ত রিলিজিয়নের, সেই ভার্চুয়াসগুলোকে আমরা কম্পারেটিভ ওয়েতে আমাদের সিলেবাসের মধ্যে আমরা ইন্টিগ্রেটেড করব। তাহলে একজন আর তাকে যে কোয়ালিটি এডুকেশন, ইট ডিপেন্ডস আপন দ্য কারিকুলাম। কোয়ালিটি এডুকেশন ইট ডিপেন্ডস আপন দ্য মেথড অফ টিচিং। কোয়ালিটি এডুকেশন এবং এর এনরিচমেন্ট ডিপেন্ডস আপন রিসার্চ অ্যাক্টিভিটিস, স্কলারলি অ্যাক্টিভিটিস। এই জিনিসগুলো আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বাংলাদেশে তো বিশ্ববিদ্যালয়গুলো হলো হাইয়েস্ট সিট ফর লার্নিং অনলি।
not for the creation of knowledge. এটি তৈরি হয়েছে 1973-তে এই বিশ্ববিদ্যালয়ের যে ওয়ার্ডটা, এইখানে শিক্ষকদের যে পার্টি পলিটিক্স করার জন্য ভোটের জন্য যে অনুমোদন, এই অনুমোদনে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে এই দলবাজি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে। এবং আপনারা তো দেখেছেন যে আমি শুরু করি বাংলাদেশ সৃষ্টির পরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দলীয় কর্মীর মতন কাজ করে। এই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তাদেরকে ডিভোট করতে হয় এডুকেশনের দিকে, তাহলে এই পার্টি পলিটিক্সটা বন্ধ করতে হবে। অনেকেই এই প্রস্তাবটি করেছেন। কোয়ালিটি এডুকেশন ডেফিনেটলি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে, তা না হলে সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারে না। এই মিনিমাম স্ট্যান্ডার্ড যে মেনটেন করে, এই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হলে আরও অ্যান্সিলিয়ারি এবং অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে, সেগুলোকে সংশ্লিষ্ট করতে হবে, কারিকুলামকে ডিজাইন করতে হবে, ফিলোসফিক্যাল চেঞ্জের জন্যে রিলিজিয়াস অ্যাসপেক্টকে ঢুকাতে হবে। ইসলাম যেহেতু ইসলাম ইজ নট ফর রিলিজিয়ন অনলি ফর মুসলিমস, কারণ রাসূলকে পাঠানো হয়েছে জামিয়া, ইন্না আরসালনাকুম ইলান নাসি জামিয়া, সকল বিশ্ব মানবতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। অতএব ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন মেন্ট ফর মুসলিমস। এই জন্য দেখা যায় সকল আলোচনা মসজিদে ইসলামিক আলোচনা হয়। একটা সমাজ ভাবছে মনে হয় যে কোনো আলোচনা আল্লাহ রসুলের সম্পর্কে আলোচনা, দেখবেন সবাই মসজিদে আলোচনা করে, এবং মসজিদে মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল এই মসজিদে করে, তাই না? তাহলে মসজিদে অডিয়েন্স কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই অডিয়েন্সের কাছে তো ইসলাম এমনিই চলে গেছে। আপনি কোন অডিয়েন্সকে দেখাবেন যারা ইসলামের বাইরে আছে? কারণ ইসলামের অডিয়েন্স শুধু মুসলমানরা না। এই জন্য আপনি যদি ইসলামের মডেলটা ওখানে পেশ করেন, ইসলামকে ইন্টিগ্রেশন নট ইন দ্য নেম অফ দ্য ইসলাম, ইসলামের ভার্চুসগুলোকে ওখানে যদি আপনি আপনার শিক্ষা ব্যবস্থায় আনেন, যেমন আপনি কমার্সের ইসলামী অ্যাসপেক্ট, অর্থনীতিতে ইসলামিক অ্যাসপেক্ট এবং অন্য জিনিসগুলো মোরালিটি এথিক্সের সাথে ইসলামিক মোরালিটি আনেন, এইভাবে একটি সিলেবাস তৈরি করেন এবং মানসিক মনোজগৎ তৈরির জন্যে শিক্ষকদের যে দায়িত্ব, শুধুমাত্র লয়ের ছাত্রদেরকে অ্যাক্ট, স্ট্যাটিউট এবং রুলস পড়ানো আমাদের দায়িত্ব না। হ্যাঁ, এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা মনে হয় একাডেমিক, অ্যাক্টিভিস্ট, রেসপন্সিবল টুয়ার্ডস সোসাইটি and as well as towards nation, and সবচেয়ে হলো তার সে উদ্বুদ্ধ হবে, সে অনুপ্রাণিত হবে তাকওয়ার শিক্ষায়। তাকওয়াকে আমরা, কারণ ইসলামী একমাত্র রিলিজিয়ন, কোরআনই একমাত্র রিলিজিয়াস ম্যানুস্ক্রিপ্ট যা শুরু হয়েছে ইকরা দিয়ে। পৃথিবীর কোন রিলিজিয়নের প্রথমে আছে পড়ো? এই ইসলামের রিলিজিয়নে বলা হয় নাই আল্লাহ এক, এই আয়াতটি প্রথম নাজিল হয় নাই, বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে বলা যে তোমার অস্তিত্বকে তুমি জানো, ইসমে রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছে, তার মানে তুমি পড়ো জানার জন্য তোমার অস্তিত্বের সন্ধান কোথায়, কোথার থেকে তুমি এসেছো, তোমার অরিজিন কোথায়। এইটি যদি আমি ধারণ করি, দেখেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইসলাম হলো নলেজ বেসড রিলিজিয়ন। কোন মুসলমান যদি এই রকম বলে আমি খুব ভালো মুসলমান, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কোরআন, হি ইজ নট এ ট্রু মুসলিম ইন রিয়েল সেন্স। কোরআন বুঝতে হবে, আর কোরআন যদি এই নলেজটা অন্তত গ্রাজুয়েটদের দেওয়া দরকার। কোরআনের ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ম্যান্ডেটরি, কিন্তু কন্টেন্ট ইজ ম্যান্ডেটরি টু নাও। তাহলে আমরা মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একজন ভালো গ্রাজুয়েট পাবো।